শাকিব ভাই যখন এখানে, উনি কত বড়, উনি কি পরিমাণ সালমান শাহকে ভালোবাসে জানেন? মানে উনি একবার হচ্ছে, মানে আমরা বলতেছিলাম যে ভাইয়ের একটা লুক নিয়ে এসেছিল, তখন মাত্র শেষ করে, তুফান শেষ করে, হ্যাঁ ওই যে আসলো না, তো তুফান শেষ করে শাকিব ভাই তখন এখানে নিউ ইয়র্কে, তো তখন উনি বলতেছে যে আমাকে আর বাপাকে বলতেছে, ফারজানা আমি দেখতে কেমন? কারণ আপনি অনেক সুন্দর, আপনি বাংলাদেশের সবচেয়ে সুদর্শন নায়ক। হ্যাঁ, তো বলতেছে না না তোমরা ভুল বলতেছো। আমি বললাম কেন? বলে তোমরা সালমান শাহকে দেখোইনি, তোমরা যদি সালমান শাহকে দেখতা সামনে থেকে, তাহলে আমি শাকিব খানকে তোমরা কখনোই বলতা না যে আমি সব থেকে সুন্দর। কারণ সালমান শাহ কানি কোনাও আমি না, সালমান শাহ এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল তোমরা চিন্তা করতে পারবা না। তারপর উনি একটা ছোট্ট একটা স্টোরি শেয়ার করেছিল, সেটা হচ্ছে যে উনি তখন একদম উঠতি, মানে ওনার তো তখন বয়স কত হবে তুফান ভাই, ওই ওরকম আর কি 94-95 দিকে, বুঝছেন, মানে সালমান শাহের আর কি যখন টাইমটা, তখন শাকিব খান একদমই একটা টিনটিনে একটা ছেলে, সে প্রথম হচ্ছে ইয়ার সাথে, তার কোন আত্মীয়র সাথে ওই যে ইয়েতে গেছে, বিএফডিসি তে ঢুকেছে, তো তখন দেখে যে তিনি সালমান শাহ, তার ওই যে গাড়ি, তো গাড়ি করে সালমান শাহ একটা হোয়াইট কালারের পাঞ্জাবি পরা, পাঞ্জাবি পরা, ওই জুম্মার দিন এরকম হাতটা একটু গোটানো ছিল, ঠিক আছে, চুলটা একটু পিছনে এরকম করে বাঁধা, টাইট করে বাঁধা থাকে না ওরকম, তো এরকম করে সে গাড়ি থেকে নামলো। এটা কিন্তু শাকিব ভাইয়ের বক্তব্যে, আপনি খালি তার চোখে মুখের উজ্জ্বলতা যদি দেখেন, শাকিব ভাই যখন এটা বলছিল, তো বলতেছে যে এরকম নামলো, নামার পরে আমি আমি ওনার দিকে শুধু তাকাই আছি, মনে হচ্ছে আমি শুধু ওনাকে দেখছি যে এটা সালমান শাহ, এত সুন্দর, এত স্টাইলিশ, এত সুন্দর। উনি যখন নামলো, নামার পরে ওনার দিকে হাত বাড়িয়ে দিল, হ্যান্ডশেক করার পরে পিঠ চাপড়ে দিল যে বাহ, তুমি তো দেখতে খুব সুন্দর, আমাদের ইন্ডাস্ট্রিতে তো একটা দারুণ নায়ক পেতে যাচ্ছি, এই দুটো কথা বলেছিল। এবং তারপরে ওনার ইয়ে ছিল, ডাবিং ছিল, তো তখন উনি তাড়াতাড়ি করে চলে গেল, বলে আবার কথা হবে পিচ্ছি, আবার কথা হবে, তো পিচ্ছি উনি তো বলছে পিচ্ছি আবার কথা হবে। তো এটাই এখনো রোমন্থন করে শাকিব ভাই, যে এই মাত্র 2-3 মিনিটের জন্য সে সালমান শাহকে দেখেছিল এবং কথা হয়েছে। এখন পর্যন্ত শাকিব খানের চোখে সালমান শাহ ব্যতীত আর কোনো সৌন্দর্যই নাই, এবং তিনি নিজেও নিজেকে মনেই করে না যে তিনি ওরকম সুন্দর, তার চোখে সালমান শাহ দ্য বেস্ট। মান্না ভাইকেও হত্যা করা হয়েছে, সোহেল চৌধুরীকেও হত্যা করা হয়েছে, যারা যারা ট্রেন্ডিং এ থাকে, যারা যারা সুপার ডুপারে থাকে, এরাই সেই হত্যা শিকার হয়। মান্না ভাইকে হত্যা করা হয়েছে ইনজেকশন পুশ করে হসপিটালে, উনি হার্ট অ্যাটাক করেননি, মাইনর স্ট্রোক করেছিলেন, কিন্তু উনাকে হার্ট অ্যাটাকে ইনজেকশন দিয়ে হত্যা করে করানো হয়েছে। সোহেল চৌধুরীকে প্রকাশ্যে গুলি করে মেরেছে আজিজ মোহাম্মদ ভাইয়ের লোকজন, সেটারও বিচার হয় নাই। আজকে আমাদের মেগাস্টার শাকিব খান কতটুকু নিরাপদ, কতটুকু নিরাপদ বলো? আজকে অনেক সাকিবিয়ান আছেন, আজ পর্যন্ত অন ক্যামেরায় শাকিব ভাইকে ছোট করে কথা বলি নাই, অথচ হৃদয় কাঁদে, আমাদের হৃদয় ভেঙে যায়, রক্তক্ষরণ হয় শাকিব ভাইয়ের জন্য। শুভকামনা জানাই শাকিব ভাইয়ের জন্য সব সময়। ফারজানা, আমি সাম্প্রতিক সময়ে এখানে বলি লাইভে, আমি শাকিব ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেছি, তোমাকে না জানি। শাকিব ভাই আমাদেরকে নিয়ে কোন রকমের কোনো মন খারাপ করেনি, শাকিব ভাই এটা বিশ্বাসই করেনি। শাকিব ভাই আমাদের প্রতি সন্তুষ্ট, এবং শাকিব ভাইয়ের পক্ষ থেকে আমাকে কথা বলার জন্য তিনি বলছেন যে আগে যেমন কথা বলেছেন এখনো কথা বলতে থাকেন। শাকিব ভাই নিজে বারবার সাক্ষাৎকার দিয়েছে যে আমি স্কুল লাইফ থেকে সালমান ভাইকে ফলো করি আইকনিক স্টার হিসেবে, এবং তার সিনেমা দেখেছি আমি বারবার, তার সিনেমা দেখে আগ্রহ জন্ম হয়েছে আমার, সিনেমার হিরো হওয়ার স্বপ্ন দেখেছি। তার মানে কি শাকিব ভাই তো প্রথম ভক্ত সালমান শাহ। আজকে তারা, এটা শুধু ভক্ত নয় তুফান ভাই, আমি আপনাকে বলি যে যখন ভাই এখানে স্টাইলিশ হিরো, সালমান শাহর সঙ্গে কারো তুলনা হয় না। সালমান শাহ একমাত্র হিরো যার কোনো হেটার্স ছিল না, এখনো নেই, আগামীতেও থাকবে না। সালমান শাহ একটা নক্ষত্র, ক্ষণজন্মা মহাপুরুষ, যেটা আমাদের মেগাস্টার নিজেই জানে। এবং এখনো মানে শাকিব ভাইয়ের ফ্রি টাইম গুলোতে, মানে ধরেন উনি কোনো মুভির গান শুনছে, সেগুলো সবসময় সালমান শাহর মুভির গানই হয়। আমাদের মেগাস্টার শাকিব খানের মোস্ট মোস্ট ফেভারেট, উনি যখন ওনার লেজার টাইমে থাকে, উনি যখন কোনো বাংলা সিনেমার গান শোনে, এই গানটা ওনার প্লেলিস্টে থাকে, ইউটিউবে এই গানটা বাজতেই থাকে বাজতেই থাকে। সেটা হচ্ছে ইয়েটা কি বলে, আমি যে তোমার কে, এটা কি যেন, কি সিনেমার যেন গান, আমি যে তোমার কে, যে এইটা আর কি।
এই গানটা এত এত পছন্দ সাকিব ভাইয়ের, প্রচন্ড পছন্দ। কাছে সে না বুঝে না। এটা ভীষণ পছন্দ ওনার। প্রচুর। তারপর হচ্ছে ইয়াটা কি যেন আরেকটা গান আছে, তুমি আমার মনের মানুষ। মাই গড, তুমি আমার মনের মানুষ অন্তরে, ওফ, এই গানটাও প্রচন্ড বাজে ভাইয়ের, মানে ইউটিউবে এটা থাকে, এই গানটা থাকে। উফ, কি দারুণ। এবং একটা একটা মোমেন্ট আমি বলি তুফান ভাই, আমি বাপ্পা আমরা সবাই, হ্যাঁ, এবং মানুষের জন্য ভালোবাসা চাওয়াটাই ভুল। সাকিব ভাই কিন্তু দারুণ গান গায়, দারুণ ফাটাফাটি গান গায়, ওনার গানের গলা যে প্রতিটা এত গানে সুন্দর। হৃদয় ছুঁয়ে যায়। হ্যাঁ, তো সাকিব ভাইয়ের, তুফান ভাই সাকিব ভাইয়ের গানের গলা কিন্তু দারুণ, উনি এত চমৎকার গান গায় না কি বলবো। তো উনি সালমান যখন ভাই, আহারে, সালমান শাহর গানগুলো গায়, তার আপনারা মানে কি স্টাইল, বলবো, তার সাকিব লুক, ভক্তরা তো পাগল হয়ে যাবে সাকিব ভাইয়ের গান শুনলে। তো ভুলার উনি মতো না, ভুলার মতো না। আরেকটা গান গাইতো, গান উনি তুমি আমার মনের মানুষ, এটা এটা শুনলে সরি সাকিব ভাই প্রচন্ড হয়ে যায়, ইমোশনাল হয়ে যায়, এই গানটা এত পছন্দ। এবং প্রত্যেকটা গান, মানে তুফান ভাই উনি না ক্ষণজন্মা, কিন্তু যে কটা মুভি করেছে, যে গানগুলো দিয়েছে না, এখন পর্যন্ত সেই গানগুলো আমাদেরকে আবেগে ভাসায়। তবে আমি সাকিবিয়ানদেরকে বলবো যে আমার ভীষণ ভালো লেগেছে সালমান শাহ ভক্তদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সাকিবিয়ানরা কিন্তু সালমান শাহ হত্যার বিচারের দাবিতে রাস্তায় রাজপথে নেমেছে। দ্যাট ইজ অ্যাবসলিউটলি আউটস্ট্যান্ডিং, মানে খুব 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 ভালো ব্যাপার, খুবই ভালো ব্যাপার। সো আমি সে সকল সাকিবিয়ানদেরকে সাধুবাদ জানাই যারা আসলে এই উদ্যোগটা নিয়েছে, খুব খুব ভালো উদ্যোগ নিয়েছে, ভীষণ ভালো। আসলে ভালোকে অলওয়েজ ভালো বলতে হয়, রাইট? এটা হচ্ছে ব্যাপার। তো তোমার মনে অনেক রাগ ক্ষোভ অনেক কিছু থাকতে পারে, বাট এই মানে এই নয় যে তুমি একটা মানুষের সমস্ত ভালোটাকেও অস্বীকার করে ফেলবা, এটা তো হতে পারে না। আমি এটা যখন ভিডিও করতাম শাকিব খানকে নিয়ে, তখনও বারবার করে বলেছি, ভয়েস রেইজ করেছি যে তাকে অবশ্যই গভর্নমেন্ট থেকে প্রোটেকশন দেওয়া উচিত, তার গভর্নমেন্ট ভাবে সরকারি ভাবে দেওয়া উচিত। কারণ একজন সালমান শাহকে আমরা দেখলাম, সালমান শাহর ভক্ত এখানে আছে কিনা আমি জানি না। সো সালমান শাহ, দেখো আমার জন্ম 1997 সালে, তো তার এক বছর আগে মানে 1996 সালের 5ই সেপ্টেম্বর, রাইট না 6 সেপ্টেম্বর তিনি মারা গেছেন। তো মানে তাকে হত্যা করা হয়েছে। তো বিষয়টা হচ্ছে যে এই যে এত বছর পরে এসে, তুমি জানো আমি যখন ক্লাস 8 হবে, ক্লাস 8-9-এ, তখন গিয়ে আমি জানতে পেরেছি যে সালমান শাহ মানে নেই। মানে তার আগে কি হতো, আমার বাসায় আমার কাকু হচ্ছে গিয়ে মানে বাংলা সিনেমা দেখবে, খুব ভালোবাসে বাংলা সিনেমা দেখতে, তো বাংলা সিনেমা চালিয়ে রাখে। তো তখন কি হয়, ওই যে তোমার চলছে তখন একটু একটু দেখা হয়, তো সালমান শাহকে দেখে আমার মনে হতো যে ও মাই গড, কি স্মার্ট, কি স্টাইলিশ একজন হিরো। তারপর ক্লাস 8-এ আমি জানতে পারি যে এই মানুষটা নেই, এগুলো আসলে তার সিনেমা, সে বেঁচে নেই। তো এরপর থেকে আর কি আগ্রহটা, তখন অনেক রকম নিউজ পত্রে আমরা দেখতাম, কোনো নিউজ পেপার পত্রিকা থাকতো যে তিনি আত্মহনন করেছে, আবার কোনো পেপার পত্রিকা থাকতো তার মা নীলা চৌধুরী, সেই যে 30টা বছরের যে যুদ্ধটা, সেগুলো আমরা বারংবার পড়ে এসছি। তো এখান থেকে না, মানে আমি যখন পরে বুঝতে পারলাম যে ওই যে একজন ভাই তাকে যে কেন বলে আমি জানি না, যাই হোক ডন তো ওই মাফিয়া টাইপ, তো যার কারণে হয়তো আজিজ মোহাম্মদ। তো ওনার সম্পর্কে যখন জানা শুরু করলাম, দেখো এই যুগে এসে জানা কোনো মহা ব্যাপার না, উইকিপিডিয়া বলো, আরো এখন চ্যাট জিপিটি এসছে, সবকিছু মিলে জানা কোনো ব্যাপার না। এবং বলিউডের তামাম ব্যাপারটাই হচ্ছে গিয়ে গডফাদার, এখনো বলিউডে গডফাদার দিয়েই চলে, বাট হয়তোবা সেটার খানিকটা কমে এসছে। এখন শাহরুখ খানের ওখানে একটা বিশাল, শাহরুখ খান এবং অমিতাভ তাদের যে পরিবার, তাদের যে ব্যাপারটা, খান পরিবার যেটা আছে, এবং হচ্ছে গিয়ে তার সাথে অমিতাভ বচ্চন পরিবার, তাদের ওখানে একটা দৌরাত্ম্য অনেক বেশি এখন। তো সেখান দিয়ে একটা ব্যাপার, কিন্তু বাংলাদেশের মতো ছোট্ট একটা মানে জায়গা, পরিসরটা তো আমাদের ছোট, তাই না? তো সেই ছোট পরিসরে একজন সালমান শাহ যখন উঠতি নায়ক, এবং তারপর যখন তিনি ওই সময়কার হিট নায়ক, ঠিক সেই সময়ে খুব স্বাভাবিকভাবে আজিজ মোহাম্মদ যে, তার একটা বিশাল বড় দৌরাত্ম্য ছিল। আমরা সবাই জানি ওই সময়টাতে দুবাইয়ের তোমার যারা গডফাদার, তাদেরকে নিয়ে কিন্তু এই দৌরাত্ম্যটা অনেক বেশি ছিল। সেখানে আজিজ মোহাম্মদ একটা অনেক বড় রোল প্লে করতো। তোমরা জানো যে বড় বড় প্রডিউসার যারা থাকে, তাদের সাথে নায়িকাদের সখ্যতা থাকে, তাদের সাথে নায়িকাদের আলাদাই ব্যাপার স্যাপার থাকে, এটা একদমই সেই মানে বিগত সময় থেকে চলে আসছে, এবং পরিচালকদেরও থাকে। তো সেইখান থেকে আজিজ মোহাম্মদের সাথে শাবনূরের একটা ভালো সম্পর্ক থাকবে, এটা তো মানে
অবাক কর কোনো ব্যাপার না, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। তো জানি না একে একে দুই সেখানে মেলানো যায় কিনা, বা কি পুরোটাই হচ্ছে গিয়ে তোমার ইয়ে করতে হবে, মানে ভালো মতো ঘাটিয়ে দেখবার বিষয় আছে, এই আর কি। তবে আমি যেটা বলছিলাম যে ওই সময় থেকে যখন জানতে পারি, তখন তারপরে যখন শাকিব খানকে নিয়ে ভিডিও করছি তখন থেকে আমার ভয় লাগতো। আমি শাকিব ভাইকে বারবার করেই বলতাম যে শাকিব ভাই আপনার দিক থেকে আপনার মানে উনি কিন্তু ওনার দিক থেকে ওনার ভালো প্রোটেকশন উনি রেখেছেন। ওনার যে সাথে যারা থাকে ওনার রক্ষা ইয়ে হিসেবে থাকে, বডি বাউন্সার যারা থাকে, তারা কিন্তু দে আর ভেরি 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 ওয়েল টাফ বাউন্সার। হ্যাঁ, খুবই ভালো, ওনার লাইসেন্স করা সব। বাট এখন আপাতত যখন ওই যে গণ অভ্যুত্থানে সরকার আসলো, তখন কিন্তু লাইসেন্সকৃত যে অস্ত্র সেগুলো তো রাখা হয়ে গেছে তাদের ইয়েতে। তো যাই হোক, এখন ওনার আশেপাশে ওনার মতো করে সবাই আছে, কিন্তু গভর্নমেন্ট থেকে অবশ্যই দেওয়া উচিত। কারণ এখন আজিজ মোহাম্মদ ভাইয়ের দৌরাত্ম না থাকুক, বাট শাকিব খানের কিন্তু শত্রুর অভাব নেই, এটা বুঝতে হবে। তার ঘরের শত্রু, তার বাইরেও শত্রু। তো কোন শত্রু কোন পাশ থেকে কি করবে এটা বলা যায় না, যার কারণে সাবধানতার মান নেই। ঠিক আছে, সাবধানতার মান নেই। আর সালমান শাহকে দেখেই আমরা দেখলাম যে একজন সামিরা কি করতে পারে। হ্যাঁ, তো তার আসলে কার মনের মধ্যে কি আছে আপনি সেটা জানবেন না, আমিও সেটা জানি না। তবে একটা জিনিস খারাপ লাগে যে মিডিয়ার কর্মীরা না কখনোই আপন হয় না, এটা আমি দেখলাম। মানে একটা মানুষ সালমান শাহ, তিনি তাকে ঘিরে তার ভক্তরা যেরকম সরব, আমি মিডিয়া কর্মীদেরকে এরকম সরব দেখছি না। তার কলিগ বলো বা মানে সরব নাই ব্যাপারটা, শুধুমাত্র তার জন্মদিন এবং তার মৃত্যুদিন, এই আর কি। এই দুটো দিনে একটু মানে নিউজ হয়, তাকে ঘিরে হয়তো কোনো অনুষ্ঠান পরিচালনা করা হয়, তাকে ঘিরে প্রশ্ন করা হয় সামনে বুম রেখে অভিনেতা অভিনেত্রীদেরকে, তখন তারা দুই চারটা কথা বলে। কিন্তু এই যে আন্দোলন হচ্ছে, হ্যাঁ, এই যে এত কিছু হচ্ছে, কোনো কথা নেই কারণ। কোথায় যেন একটা নীরবতা, কোথায় একটা আবার সেই কোনো গডফাদারের নীরবতায় কেউ নীরব কিনা, ব্যাপারটা এরকম আমি জানি না। কিন্তু তার ভক্তরা কিন্তু প্রচন্ড ভালোবাসে সালমান শাহকে, না হলে এই 30টা বছর ধরে রাজপথে, তারপরে কোর্টের পাড়ায়, মানে এই যে তাদের সরব উপস্থিতি আসলেই ভালো লাগায়, আসলেই। তো মানে আর এই সময়ে শাকিব খান তো আসলে দারুণ কিছু বিষয়। তবে বরাবরই এটা প্রমাণ হয়েছে সালমান শাহকে দিয়ে, শাকিব খানকে দিয়ে, যে মিডিয়ার আসলে বন্ধু হতে পারে না। মিডিয়া কখনোই, মিডিয়ার মানুষ কারোর বন্ধু হতেই পারে না। এরা ভীষণ স্বার্থপর হয়, খুব আত্মকেন্দ্রিক হয়। ওই যে মান্না একটা কথা বলে গেছে, আমাদের প্রয়াত আমাদের আরো প্রিয় একজন নায়ক মান্না, তিনি বলে গেছেন যে আসলে মিডিয়ায় আসলে কেউ কারো বন্ধু হতে পারে না। যদি আপনাকে বলে কেউ যে আমি তোমার খুব ভালো বন্ধু, এটা মিথ্যে কথা, স্রেফ মিথ্যে কথা। বন্ধু কেউ হতে পারে। মানে এই হত্যার বিচারটা অন্তত আমাদের জীবিতকালে হোক, আমাদের জীবন দশায় আমরা দেখে যেতে চাই যে সালমান শাহ হত্যার বিচার হলো এই খুনি, এবং সেই খুনিদের সেই তাদের মুখ থেকে আমরা বিবরণ শুনতে চাই, সেই খুনি সামিরার মুখ থেকে আমরা বিবরণ শুনতে চাই যে আমি এরকম ভাবে আমি সালমান শাহকে এভাবে করে আমরা আসলে হত্যা করেছি। সত্যের মৃত্যু নাই ছবিটা আমি প্রায় 12 বার দেখেছি, তখন ক্লাস 8-এ পড়ি আমি। হ্যাঁ, আর এই ছবিটা দেখার পরে কিছুদিন পরেই তো সালমান ভাইয়ের মৃত্যু হলো। তারপরে আমরা ঘুরে বেড়ালাম মান্না ভাই, তারপরে ফেরদৌস ভাই, তারপর রিয়াজ ভাই, কারো ছবি ভালো লাগে নাই। 2006 সালে অশ্লীলতার যে সর্বোচ্চ বন্যা বয়ে গেল 2005 সাল পর্যন্ত, যেখানে আমাদের অনেক শীর্ষ নায়করাও অশ্লীলতার বন্যায় ভেসে গিয়েছিলেন। ঠিক সেই সময় ডিপজল ভাই তার প্রোডাকশন হাউস থেকে পারিবারিক সিনেমা বানানোর একটি সিদ্ধান্ত নিলেন। কোটি টাকার কাবিন, FI মানিক ভাই পরিচালনায় ফ্যামিলি ড্রামা শুরু হলো কোটি টাকার কাবিন দিয়ে, এবং এই কোটি টাকার কাবিনের মধ্য দিয়ে কিন্তু বাংলা সিনেমার অশ্লীলতার যুগ শেষ হলো। এটা এখন অনেকে অস্বীকার করে, কিন্তু আমরা জানি, আমরা যারা সিনেমা প্রেমী, আমরা সেই খবরগুলো জানি, ভালোবাসি, এবং সেই থেকে সেই ভালোবাসা আমাদের 21 বছর 22 বছর চলতে থাকলো। হঠাৎ একটা কাল বৈশাখী ঝড় আসলো, ষড়যন্ত্রে ফারজানা এবং তুফানকে কিক আউট করার জন্য যে ষড়যন্ত্রটি হয়েছিল, ধীরে ধীরে সেটি এখন প্রকাশ পাচ্ছে এবং অনেকেই বুঝতে পেরেছে। তো যাই হোক, আমরা আমাদের হৃদয় থেকে ভালোবাসি, ভালোবেসে যাব। আমাদের প্রিয় মেগাস্টার শাকিব খানের জন্য সবসময় আমাদের শুভকামনা রইল, থাকবে। আমরা সবসময় তার জন্য দোয়া করি। আজকে সালমান ভাইয়ের মানববন্ধনে যেটা বুঝলাম
হুম হুম যে এতদিন পর 29 বছরের বিচারের প্রহসন হুম শেষ করে নতুন সরকার এসেছেন, মাননীয় ডক্টর ইউনূস স্যার আন্তর্জাতিক একজন লিডার, ইন্টেলিজেন্ট ম্যান। তিনি নিজে প্রতিশ্রুতি দিয়েছেন যে সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে এই বিচার কার্য তিনি সম্পন্ন করাবেন ইনশাল্লাহ। আমরা আশাবাদী। এবং আমি আজকে বলবো যে পৃথিবীতে কোনো শত্রুরও যেন স্বামীরার মতো ডাইনি বউ না হয়। রাইট সালমান রাইট ভাই মৃত্যুর মূল রহস্য, মৃত্যুর মূল কারণ স্বামীরা। স্বামীরা একাধিক পুরুষের শয্যাসঙ্গী, এবং এই স্বামীরা ইন্টারন্যাশনাল একজন প্রস্টিটিউট। কারণ বাড়ির দারোয়ানকেও সে ছাড়েনি, এটা বলতে আর দ্বিধা নেই। এখন আমরা খোলামেলা কথা বলবো। আমরা এমন একজন নক্ষত্রকে হারিয়েছি যে নক্ষত্রের কোনো হ্যাটার্স ছিল না। বাংলাদেশে একমাত্র হিরো সালমান শাহ, অনলি সালমান শাহ, যার কোনো হ্যাটার্স নেই। আজকে 30 বছর পরেও এত ভক্ত, প্রজন্মের পরে প্রজন্ম, অর্থাৎ যারা সালমান ভাই মৃত্যুর পরে জন্ম হয়েছে এই যে তারাও আমরা সালমান ভাইয়ের ভক্ত। হুম এই বিষয়টি আসলে অবাক করার মতো। তো আমরা এই ক্ষেত্রে আমাদের একটা দাবি হৃদয় থেকে, কে কি বললো না বললো সেটা আমাদের দেখার দরকার নাই। কে আমাদেরকে গালি দিল, কে আমাদেরকে রোস্টিং করলো, কে আমাদেরকে কিক আউট করলো। আমরা প্রথম ফারজানা, আমি এবং বিজয় প্রথম আমরা যে স্লোগানগুলো তুলেছিলাম, যে দাবিগুলো তুলেছিলাম, সে দাবিগুলো এখন সবার মুখে মুখে। যেমন সুপারস্টার থেকে মেগাস্টারের দাবিটা মামুন ভাই দরদ সিনেমার মধ্য দিয়ে কিন্তু আমরা প্রথম তুলেছিলাম। সেটি প্রতিষ্ঠিত হয়েছে ইনশাল্লাহ। আমরা শান্তি পেয়েছি। সেই ডাকটা কিন্তু আমাদের ফারজানা লাইভ থেকে এসেছিল, বা আমরা সেটার ত্বরান্বিত আন্দোলনের সঙ্গে যোগ দিয়েছিলাম। এবং অনন্য মামুন ভাইকে ধন্যবাদ জানাই। তিনি তার প্রথম সিনেমায় দরদে মেগাস্টার নামটি লিপিবদ্ধ করেছিলেন, তাকেও ধন্যবাদ জানাই। সেই সাথে বর্তমান বাংলাদেশের, আমি গত পরশুদিন দেখছো কিনা, আমি এফডিসির ভিতরে গিয়েছিলাম একাই, এবং সেখানে গিয়ে আমি একটি লাইভ করেছিলাম, কিছু ভিডিও বানিয়েছি। আমিরার ফাঁসির দাবি জানিয়েছি এবং ডনের ফাঁসির দাবি জানিয়েছি খুব দুর্দান্ত সাহসের মধ্য দিয়ে। যদিও সেটা সিকিউরিটির মধ্যে খুব রিস্ক নিয়ে আমি সে প্রতিবাদটি করে এসেছি একাই, যেহেতু একাই পথ চলতে হবে আমাদেরকে। এবং সাকিব ভাইয়ের জন্য জাতীয় নিরাপত্তার দাবিও জানিয়েছি। একমাত্র এখন আমি যেটা দেখলাম যে শিল্পী সমিতি, জসিম ভাইয়ের ক্লাব, তারপরে মান্না ভাইয়ের চত্বর, সালমান চত্বর, যতগুলো আমাদের নায়ক সুপারস্টারদের চত্বর রয়েছে, এফডিসির ভিতরে ফ্লোর রয়েছে, প্রতিটি দেখেছি। একটা কুত্তাও খুঁজে পেলাম না। শুধু শিল্পী সমিতিতে কিছু না খাওয়া শিল্পীরা বসে আছে, পড়ে আছে। সেখানে লাল চার কুত্তার বিস্কুট খেয়ে এসেছি আমি। আমার খুব আফসোস লেগেছে। আমার যদি ওইরকম এবিলিটি থাকতো তাহলে তাদেরকে বিরিয়ানি খাওয়ায় আসতাম। খুব দুঃখজনক বিষয় যে এফডিসি এক সময় জমজমাট ছিল, লাইট ক্যামেরা অ্যাকশন, সে এফডিসি এখন মনে করো যে মরুভূমির বালুচরে পরিণত হয়ে গেছে। তো সেই জায়গায় শুধু সাকিব ভাই বেঁচে আছেন। এই সাকিব ভাইয়ের জন্য জাতীয় নিরাপত্তা যদি আমরা এখন আদায় না করতে পারি, রাষ্ট্রীয় নিরাপত্তা যদি তাকে না দেওয়া হয়, হয়তো বা সাকিব ভাইয়ের জন্য কোনো বিপদ অপেক্ষা করছে। যেটা আমরা আজ থেকে 2022 সালে আমরা শুনেছিলাম যে তাপস এখন জেলে। তাপস যদি বাংলাদেশ বাইরে থাকতো হয়তো বা ঘটনা ঘটিয়ে ফেলতে পারতো। সে না তুফান ভাই, এখন পর্যন্ত সাকিব খান রিস্কে, কারণ তার ঘরের মধ্যে রিস্ক। এটা কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না। এটা ওপেন ট্রুথ। এবং এটা কি বলবো, যাই হোক, আমি লাইভের মধ্যেই বলছি সাকিব ভাইকে যে আমি আপনাকে এটা এমনিও বলেছি, এর আগেও বলেছি, আপনি ঘুমোতে যাচ্ছেন বাট ইউ আর নট সেফ, রাইট? সো এটা সবসময় মাথায় রাখবেন। নিজের যতটুকু অ্যাবিলিটি আপনার আছে সেটা সবটুকু দিয়ে আপনার সেফটি সিকিউরিটি আপনাকে এনশিওর করতে হবে। কারণ ওনার আশেপাশে যারা আছে একদমই সাথের, এরা প্রত্যেকেই আজকেই কেউ 1000 টাকা দিক ও নাচতে নাচতে রেকর্ডে যে আমরা অ্যানালাইজ পেয়েছিলাম, যে সূত্রগুলো পেয়েছিলাম, যে আলামতগুলো পেয়েছিলাম, সাকিব ভাইয়ের সে বোধগম্যটুকু হোক, আমরা এটা চাই। আমরা সাকিব ভাইকে হারাতে চাই না, কারণ সাকিব ভাই হারাতে গেলে আমাদের বাংলাদেশের বিএফডিসি, যেটা চলচ্চিত্র কর্পোরেশন, এটা জাদুঘরে চলে যাবে। এটা নিশ্চিত, এটা 100% সত্য। তো সেই জায়গা থেকে সাকিব ভাইয়ের জন্য জাতীয় নিরাপত্তা
দাবি করছি বর্তমান ডক্টর ইউনূস সাহেব আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, উনি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন। চলচ্চিত্র যদি ধ্বংস হয়ে যায় তাহলে আমাদের বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি ধ্বংস হয়ে যাবে। পাশ্চাত্য ভাষা, পাশ্চাত্য সংস্কৃতি আমাদেরকে গ্রাস করে ফেলবে, আমাদের প্রজন্মকে ধ্বংস করে দিবে। এমনিতেই কিন্তু পশ্চিমা সংস্কৃতি আমাদের প্রতিটি ঘরে ঘরে অনুপ্রবেশ করে ফেলেছে। 16 আনা বাঙালি সংস্কৃতি নাই এখন। আজকে আমি যে পোস্টমর্টেম করেছিল যে ডম সিদ্দিক ভাই, তার একটি সাক্ষাৎকার দেখলাম। তিনি খুব করুণ সুরে বলছেন, আলতো আলতো ভাবে, পরিষ্কার করেন নাই, কিন্তু তার ভাষায় বুঝতে পারলাম অনেক ফাঁক ছিল, রাইট? হ্যাঁ, যখন পোস্টমর্টম করা হয় তারপরে আরেক নায়িকা সালমান ভাইয়ের সোনিয়া আপুর সাক্ষাৎকারে আমরা দেখেছি যে সোনিয়া আপু প্রথম সালমান ভাইকে সেই ডমের ঘরে দেখতে যায়, তখন তিনি দেখছিলেন যে সালমান ভাই নাকি তখনও নড়াচড়া করছিলেন এবং কি ওনার মনে হচ্ছিল যে সালমান এখনো জীবিত আছে। তো ডমের ভাষা এবং সোনিয়ার ভাষায় যেটা বুঝলাম, সালমান ভাই তখনও জীবিত ছিলেন এবং জীবিত অবস্থায় থেকে পোস্টমর্টম করা। তখন পুলিশ যে সার্চ করলো তার সামিরার ব্যাগে চেতনানাশক ওষুধ কেন পাওয়া গেল, এই চেতনানাশক ওষুধ কি কাজে তিনি লাগিয়েছিলেন, এবং 22টি সিরিজ পাওয়া গেছিল, খালি সিরিজ, এই সিরিজগুলো কি কাজে ইউজ হয়েছিল। দ্বিতীয়ত, সালমান শাহ ভাই যখন পোস্টমর্টম করানো হয় তার শরীরে অসংখ্য স্পট ছিল, এই স্পট গুলো কোত্থেকে আসলো। তৃতীয়ত, সালমান ভাই ওই দিন রাত 1টা পর্যন্ত ডাবিং করেছিলেন শাবনূরের সঙ্গে এবং স্বামীরাও সেখানে ছিলেন। তাহলে এই সুস্থ মানুষটা ডাবিং করে বাসায় যাওয়ার পরে হত্যা হলো। এবং সালমান শাহর বাপ সকালবেলা যখন যায় সালমান শাহর বাসায়, মানে রুমে আর কি, তো তার ছেলের সঙ্গে দেখা করার জন্য, তার কারণ সালমান ভাই তার আগে অগ্রণী ব্যাংক থেকে 10 লক্ষ টাকা তুলেছিলেন, একটা এতিমখানা করবেন, এতিমখানায় দিবেন। সে টাকাটা তুলে ব্যাগে রেখে ছিল তার বাসায় এনে, সে টাকা তার বাপের হাতে দিবে, তার বাপ সে এতিমখানাটা পরিচালনা করবে। কিন্তু স্বামীরা তাকে ঢুকতে দেয় নাই এবং টাকার ব্যাগটাও দেয় নাই, বলছে যে আপনার ছেলে ঘুমাচ্ছে, আপনি পরে আসেন। এরপরেই দুপুরে খবর পাওয়া গেল সালমান শাহ আত্মহত্যা করেছে। তাহলে এই সাজানো নাটক। এখন স্বামীরা বলছে যে সালমান আলাদা রুমে ছিল, একজন স্ত্রী সালমানের সাথে ছিলেন না, তিনি আত্মহত্যা করেছেন কখন তিনি জানেন না, উনি পাশের ফ্ল্যাটে গল্প করতেছিলেন। এই যে কথাগুলোর মারপেশ। দ্বিতীয়ত, ডন নায়ক হওয়ার চেষ্টা করেছিল, সালমান ভাইয়ের জন্য নায়ক হতে পারেনি, খলনায়ক হয়েছে। এবং ডনের সঙ্গে যে তার অনৈতিক সম্পর্ক ছিল স্বামীরার, এটা সালমান ভাই নিজে ধরেছে এবং জেনেছে। তার কাজের মেয়ের অডিও কল রেকর্ড এখনো উপস্থিত রয়েছে। অতএব চিহ্নিত এবং স্বীকৃত খুনি সালমান ভাই একমাত্র স্বামীরা এবং ডন, এই দুইটাকে রিমান্ডে নিলে সকল তথ্য বেরিয়ে আসবে। সেই সাথে আজিজ মোহাম্মদ ভাইয়ের সিনেমায় সাইন করা ছিল সালমান ভাই, সোনারগাঁয়ে একটি পার্টি হয়েছিল, স্বামীরা যেহেতু সুন্দরী ছিল খুব, স্বামীরাও ছিল সালমান ভাইয়ের সঙ্গে, এবং সালমান ভাই আরেক প্রডিউসারের সঙ্গে গল্প চলাকালীন এদিকে আজিজ মোহাম্মদ ভাই এসে স্বামীরাকে কিস করে, সে নজরে পড়ে এবং আজিজ মোহাম্মদ ভাইয়ের গালে থাপ্পড় মারে সালমান ভাই। সালমান ভাই খুব ইগো টাইপের লোক ছিলেন, জিডি লোক ছিলেন, আবেগী লোক ছিলেন। তো যখন থাপ্পড়টি মারে তখন আজিজ মোহাম্মদ ভাই বলেন যে সালমান তুমি তোমার মৃত্যুকে কিনে নিলা। সেই আজিজ মোহাম্মদ ভাই প্রথম তার নাপিত শাশুড়ি, অর্থাৎ থাইল্যান্ড থেকে আসা সেলুনে নাপিতগিরি করত, এই নাপিত শাশুড়িকে কিনে, তারপরে ডনকে কিনে, তারপরে স্বামীরাকে কিনে হিউজ পরিমাণ টাকা পয়সা দিয়ে। এবং এখানে সালমান ভাইয়ের যে প্রথম মিরাজ নামের যে বন্ধু, একেবারে হার্ড ষোলো হার্ড ফ্রেন্ড, এই ফ্রেন্ড মিরাজ 4 মাস পরে স্বামীরাকে কিভাবে বিয়ে করে। আমরা যেদিন সালমান ভাই মারা যায় সেদিন নিউজ এসেছিল যে স্বামীরা মোস্তাক আর কি, স্বামীরা 4 মাসের প্রেগনেন্ট। তো এই প্রেগনেন্টের বাচ্চাটা কোথায় এখন? এই বাচ্চাটা কার? এ ডিএনএ টেস্ট করা হোক, আমরা এটাও দাবি জানাই। সালমান ভাইকে যে হত্যা করা হয়েছে এটা নিশ্চিত। 29 বছর, সত্যের মৃত্যু নাই। নীলা চৌধুরী আন্টি যেভাবে কেঁদেছে, উনি যাই হোক, উনি এরশাদের আমলে রাজনীতি করেছেন। উনি যখন রাজনীতি করেছেন তখন এরশাদ সাহেব জেলখানায় ছিলেন,
তাহলে এরশাদ সাহেবের সঙ্গে ওনার অনৈতিক সম্পর্ক এই স্বামীরা যে প্রচার করেছে এটা ডাহা মিথ্যা কথা। আর নীলা চৌধুরী একজন জমিদারের মেয়ে, আর সাকিব খানের সালমান শাহর বাপু একজন জমিদার ছেলে, তাদের টাকা পয়সার অভাব ছিল না। তো এই বিষয়গুলো পর্যবেক্ষণ করলে যদি আমরা জানতে চাই, আমরা এখন বিচার বিভাগীয় তদন্ত চাই, যেটা রাষ্ট্রীয়ভাবে করা হোক। সেই সময়ের পিবিআই, পুলিশ প্রশাসন, সাংবাদিক, মিডিয়া, পোস্ট ম্যাডাম থেকে ডাক্তার, মেডিকেল, সবার লিস্ট করে আবার পূর্ণ তদন্ত করে এই রিপোর্টগুলো জমা দেওয়া হোক যে সালমান ভাইয়ের রিপোর্টগুলো সম্পূর্ণ উল্টো ছিল। এই আন্ডারওয়ার্ল্ডের ডন আজিজ মোহাম্মদ ভাইয়ের ক্ষমতার দাপটে তৎকালীন 29 বছরের আওয়ামী বিএনপি সরকারের দোসররা, ঘুষখোররা এই হত্যা কাণ্ডকে আত্মহত্যায় চালিয়ে দিয়েছে। এখন নতুন বাংলাদেশ বলতে ভয় নেই। আমরা তার সুষ্ঠু বিচার এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা এই বিচার দেখে যেতে চাই। আর নিঃসন্দেহে যদি 1000 বার ফাঁসি দেওয়া হয় স্বামীরাকে, তাও তার ক্ষমা হবে না। আমি আবারও বলছি, আমাদের পরম শত্রুরও যেন এরকম ডাইনি স্ত্রী জন্ম না হয়, যে নারী ছোট পুরুষে আসক্ত, অর্থাৎ বাড়ির দারোয়ানকে সে ছাড়ে নাই। নীলা চৌধুরী নিজে দেখেছে, ভয়ে ছেলের কাছে বলে নাই, তাকে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু বুঝে নাই এই স্বামীরা যে শত পুরুষ, সেটা স্পষ্ট বোঝা যায়। কিন্তু তুফান ভাই, একটা মানে ইয়ের বিষয়, আতঙ্কের বিষয় যে 30টা বছর তো আসলে তারা এভাবে কিন্তু পার করে দিয়েছে, কোনো আলামত তো এখন নাই। আর যে আলামত গুলো অলরেডি জব্দ করা ছিল, মানে বিগত অনেক বছর আগের জব্দ করা, সেটার মধ্যে কতটুকু আসলে তারা রাখছে? কারণ কি আপনার ওই যে কি জানি আরে পিবিআই এর ওই লোকটার নাম বনজ কুমার না কি জানো, তো ওই বনজ কুমার তো হ্যাঁ, তো ও তো সবকিছুই অলরেডি নষ্ট করে দিয়েছে যাতে করে এটার কোনো তদন্ত না হয়। তো এখন কিভাবে আলামত কি পাবে, কিভাবে কি সম্ভব বলেন তো? আলামত কোনো কিছু নাই, আলামতের দরকার নাই। আমার ভাই সালমান ভাই কবরে, খুনিরা কেন বাহিরে, আজকের এই স্লোগানে আমরা রাজপথ কাঁপিয়ে দিয়েছি। তাদেরকে দ্রুত অ্যারেস্ট করে রিমান্ডে নিলে চরম সত্য প্রমাণ হয়ে যাবে। আমরা দেখেছি সাম্প্রতিক সময়ে ডনের কিছু ইন্টারভিউ দেখেছি, তার চোখের ভাষায়, মুখের ভাষায়, বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যায় সে যে অপরাধী, এবং স্বামীরা এবং ডন আত্মগোপনে চলে গেছে। তার মানে কি তারা অপরাধ করেছে? যদি তারা অপরাধ না করতো, ডন বলছে যে আমার হার্ট সালমান শাহ, মাই সোল সালমান শাহ। তো সালমান শাহ যদি আপনার সোল হয়, হার্ট হয়, তাহলে আপনি পুলিশের কাছে সারেন্ডার করেন, আপনি সত্যতা প্রকাশ করেন। আরেকটি জিনিস বলবো, যে 22টি সিনেমা করেছে, তার মধ্যে 14টি সিনেমা শাবনূর আপুর সঙ্গে করেছেন। শাবনূর আপু সিডনি থেকে এক একটি স্ট্যাটাস দিচ্ছেন। শাবনূর আপু যেহেতু 14টি সিনেমা করেছেন, একজন ভালো বন্ধু হয়েছিলেন তারা। অবশ্যই সালমান শাহ শাবনূর আপুর সঙ্গে তার জীবনের ব্যক্তিগত সুখ দুঃখের গল্প আলোচনা করেছেন। তো সালমান ভাই যদি মারা যায়, শাবনূর আপু কেন দেখতে যান নাই? কিসের ভয়ে দেখতে যান নাই? আজিজ মোহাম্মদের ভয়ে, টাকা খেয়ে। যদিও আমরা শাবনূর আপুকে অনেক ভালোবাসি, শাবনূর আপু আমাদের একজন আইকন। তো শাবনূর আপুর উচিত রাজসাক্ষী হয়ে উনি যা জানেন রাষ্ট্রের কাছে সেটা প্রকাশ করা উচিত উনার, যেহেতু তিনিও সালমান শাহ একজন অনেক বড় ভক্ত। তিনি বলছেন যে সালমান শাহ তাকে ছোট বোন মানতেন, তো ছোট বোন হিসেবে ভাইয়ের জন্য তার এই দায়িত্বটা পালন করা উচিত। তার তো আর ক্যারিয়ার আর নেই, ক্যারিয়ার বলতে তো কিছু না। এখন অন্তত সত্যটা প্রকাশ করুক, তাই না? হ্যাঁ। এবং একটা বিষয় দেখেন ভাইয়া, প্রত্যেকবারই ডন এবং সামিরা দুজনের হচ্ছে এই এত বছরের যদি ইন্টারভিউ গুলো খেয়াল করেন, এরা দুজন কিন্তু দুজনার কোন রকম খারাপ কোনো কথা বলে না। খেয়াল করে দেখবেন এদের কথার কিন্তু প্যাটার্ন একরকম থাকে। দুজন অর্থাৎ ডন যেটা বলে সামিরাও সেটা বলে, দুজন মিলে কি করে, দুজন মিলেই সব দোষ দেয় এদিক সালমানের, বুঝছেন? কথা ভালো দিকে শুরু করে ডন ভাই, সালমান শাহ আমার খুব ভালো বন্ধু, এটা ওটা, কিন্তু ওর মায়ের নাই ব্যাপার, মানে দুইজন মিলে ওর মায়ের দোষটা দেয়।
তারপর আস্তে আস্তে সালমানের দোষের দিকে আসে, যে সালমানের তো আগে এরকম টেন্ডেন্সি ছিল, ওর মায়ের সাথে ওর সম্পর্ক ভালো না, ওর মাটা এরকম, ওর মাটা ওরকম। দুইজনের, দর্শক আপনারা যারা দেখছেন খেয়াল করবেন ইন্টারভিউ গুলো ডন এবং সামিরার, এরা পরস্পর হচ্ছে দুজন মিলে মানে সালমান শাহর মাকে হচ্ছে অ্যাকিউজ করে। কিন্তু কোনোদিন আমি দেখিনি যে ডন একবার হলেও বলেছে যে না সামিরা আসলে ওকে মানসিকভাবে অত্যাচার করতো, সামিরার এই প্রবলেম গুলো ছিল, আমি আসলে নিজে যেহেতু ওদের বাসায় থাকতাম অনেকটা সময় আমি এগুলো দেখেছি। কোনোদিন শুনেছেন? কোনোদিন শুনেননি, কারণ ওরা জানে ওরাই ওরাই, তো ওরা কখনো ওদের দোষ দেখে নেই, ধরেও নি, কোনোদিন বলবেও না। কিন্তু তুফান ভাই মিডিয়ার লোকরা এরকম কেন? যে মানুষটা লাইসেন্স করা পিস্তল ছিল, যে মানুষটা সবসময় আবেগে হাসি খুশি ছিল, এবং হ্যাঁ। তার যে পিএস ছিল মনসুর ভাই যে সাক্ষাৎকার দিয়েছে, সে সাক্ষাৎকারটি আমরা শুনেছি। ডনের বিষয়ে তিনি উল্লেখ করেছেন, ইঙ্গিত দিয়েছেন যে সালমান ভাই এফডিসিতে শুটিং এ ব্যস্ত ছিল, বাসায় তার কি জানি একটি পোশাক আনার জন্য মনসুর ভাইকে পাঠিয়েছিলেন। তিনি দরজায় লক করে দেখলেন যে স্বামীর গায়ে কোনো কাপড় ছিল না, ডন বিছানায় শুয়ে আছে। এই বিষয়টি তিনি ভয়ে সালমান ভাইকেও বলেন নাই, কাউকে বলেন নাই। এই 29 বছর পরে এসে তিনি প্রকাশ করেছেন। এই বিষয়টি বুঝতে হবে যে ডন আর স্বামীরা যোগ সাজেছে আজিজ মোহাম্মদ ভাইয়ের মোটা অঙ্কের টাকা খেয়ে কিন্তু এই হত্যাকাণ্ডটি এটা পুরোপুরি একটা পরকীয়ার ইয়ের মধ্যে সালমান শাহ পড়ে গেছে, বুঝছেন, পুরো পরকীয়ার ব্যাপার। আর সালমান ভাই স্বামীরাকে প্রচন্ড ভালোবাসতেন, বিধায় তিনি মানে চেষ্টা করেছিলেন যে তাকে শুদ্ধ করে সঠিক পথে নিয়ে আসার জন্য, কিন্তু পারেন। তিনি তো ডিভোর্স দিতে চেয়েছিলেন, যে আসলে সম্ভব না। নিজের পাপ ঢাকানোর জন্য স্বামীরা শাবনূরের সঙ্গে প্রেমের গুঞ্জন তুলে মানে সালমান ভাইয়ের কেরিয়ার নষ্ট করার প্রচেষ্টা করছিলেন। ভাইয়ের হত্যার বিচারের মূল যদি আমরা ন্যায় বিচার পাই, তাহলে ডনকে ফাঁসিতে ঝুলাতে হবে, স্বামীরাকে ফাঁসিতে ঝুলাতে হবে, আজিজ মোহাম্মদ ভাইকে ফাঁসিতে ঝুলাতে হবে, এবং স্বামীরার মাকে যাবজ্জীবন জেল দিতে হবে। আর যারা বাইরে আছে, যারা ক্যাডার হিসেবে কাজ করেছে, সেদিন সিসি ক্যামেরা ছিল, সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। সালমান ভাইয়ের ফোন ছিল, সে ফোনের সিম সেদিন কেন বের করে ফেলে দেওয়া হয়েছিল? ল্যান্ড ফোন ছিল, সেটা তার কেন ফেলে দেওয়া হয়েছিল? নায়ক মারা গেল, 41টা মেয়ে আত্মহত্যা করলো, অথচ এরকম একজন স্বামী পাওয়ার পরও স্বামীরা চোখ দিয়ে এক ফোঁটা অশ্রু জ্বললো না। তাহলে কত বড় ডাইনি, কত বড় রাক্ষসী! এ তো 100 বার ফাঁসি হইলেও এর ক্ষমা হবে না।